প্রতিলিপি ক্রিয়েটার্স প্রোগ্রামের সিজন 2 তে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় প্রতিলিপিতে কি ধরনের প্লট সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে এবং আপনি এই প্লট বেছে নেবেন কিভাবে। এবং তার পরের ধাপে আলোচনা করব হুক এবং ক্লিফ হ্যাঙ্গার ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনি পাঠকের সাসপেন্স ধরে রাখবেন এবং প্রতি পর্বে পাঠকের রিটেনশনটাও ধরে রাখতে পারবেন। প্রথমেই চলে যাই, প্লট কিভাবে আপনি নির্বাচন করবেন। বুঝতেই পারছেন যে প্লট নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটাই তো আপনার গল্পের মূল অংশ। আপনার প্লটটাই যদি দুর্বল হয়, প্লটটা যদি পাঠকের মনোমতো না হয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই প্লটটার সাথে আপনি নিজে লেখক হিসেবে যদি রিলেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি মন দিয়ে সেই আবেগটা দিয়ে লিখতে পারবেন না। তাই প্লট নির্বাচন করার সময় আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে, অনেকগুলো পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম কথা, আপনারা যেহেতু লেখা থেকে উপার্জন করতে চাইছেন, তাই এমন একটা প্লট নির্বাচন করতে যেটা বিভিন্ন বয়সী পাঠকের হৃদয় স্পর্শ করবে। দ্বিতীয় কথা, আপনি শুধু পাঠকের কথা ভেবে নয়, আপনি নিজেও যাতে সাবলীল ভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্য আপনাকে এমন আপনার পছন্দের বিচরণ ক্ষেত্রটাই বেছে নিতে হবে, যেই ধরনের গল্প আপনি লিখে সেটাকে আরো বেশি আবেগ দিয়ে আরো সুন্দরভাবে এবং সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে রিসার্চ করে আপনি লিখতে পারেন। তাহলে এমন একটা প্লট যেটা বেশিরভাগ পাঠকের পছন্দ, দ্বিতীয়ত আপনার নিজের কাছেও পছন্দ, যাতে আপনি প্লটটা নিয়ে আরো গভীরে গিয়ে ভাবতে পারেন, নানা রকম এক্সপেরিমেন্ট করতে পারেন। তাহলে আমরা প্লট নির্বাচন করার ক্ষেত্রে প্রথমেই এই দুটো বিষয় মাথায় রাখবো। এবার এই যে বিভিন্ন ধরনের প্লট, এই বিভিন্ন ধরনের প্লটকে মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমার্শিয়ালাইজড ফিকশন এবং আর একটা হচ্ছে নিশ প্লট ফিকশন। এবার এই দুটো কি? কমার্শিয়ালাইজড ফিকশন মানে এমন একটা ধরনের প্লট আপনি বেছে নিচ্ছেন যেটা থেকে আপনার মূল ইচ্ছা হচ্ছে যে ধরনের প্লট থেকে আপনি বেশি উপার্জন করতে পারেন, বেশি রিড কাউন্ট পেতে পারেন, এমন একটা ধরনের প্লট। এবং এগুলো আহ এমন এমন কিছু বিষয়ের ওপর নির্ভর হয় যেটা খুব সহজ সরল ভাবে লেখা হয়, যার মধ্যে কোনো জটিলতা থাকে না, কিছুটা হাসি থাকে, কিছুটা মন ছুঁয়ে যাওয়া ঘটনা থাকে, এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, তাদের ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়ার সাথে মিলে যায়। সরি। এবং যখনই কোনো একটা গল্প আপনি সাধারণ মানুষের, বেশিরভাগ মানুষের পছন্দ অনুযায়ী লিখবেন, স্বাভাবিকভাবেই আপনার গল্পের পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারা পরবর্তীতে সাবস্ক্রিপশন নিয়ে আপনার গল্প পড়তে চাইবেন। অর্থাৎ কমার্শিয়ালাইজড ফিকশন এমন ধরনের গল্প যেগুলো সব থেকে বেশি সংখ্যক পাঠক পছন্দ করছে, খুব সহজ সরল ভাষায় লেখা হচ্ছে, ভিতরে কোনো জটিলতা থাকছে না, এবং যেহেতু বেশিরভাগ সংখ্যক মানুষ পছন্দ করছেন, দ্রুত গল্পগুলো ট্রেন্ডিং হয়ে যেতে পারছে এবং সেখান থেকে উপার্জনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই ধরনের গল্পগুলো কি কি হতে পারে? গরিব থেকে বড়লোক হয়ে ওঠার কাহিনী, খুব সাধারণ একটা টপিক। একজন হিরো, সে জীবনে স্ট্রাগল করে জীবনে কোনো একটা লক্ষ্যে চলে যাচ্ছে, বা গল্পের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নারী চরিত্র, যে সমাজের বাড়ির সকলের বাধা অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণ করছে, বড় কোনো কোম্পানি তৈরি করছে, প্রচুর উপার্জন করছে। এই গরিব থেকে বড়লোক হয়ে ওঠার কাহিনী কমন একটা টপিক, এবং এগুলোকে বিভিন্ন ভাবে লেখা যায়, বিভিন্ন ধরনের প্লটের সাথে মিশিয়ে লেখা যায়, এবং পাঠক প্রচুর এটা পড়তে পছন্দ করেন। এরপরে কি? কোন গল্পের কোন একটা চরিত্রের লক্ষ্য পূরণের কাহিনী, এবং যেখানে একটা প্রেমের আঙ্গিকও থাকবে। এই ধরনের গল্পগুলো কি মূলত নারী কেন্দ্রিক হয়, যেখানে আহ খুব সমাজের প্রত্যন্ত জায়গা থেকে উঠে আসা, সে তার শুধুমাত্র এখানে আগের পর্বে আগের টপিকে যেমন ছিল একটা ব্যবসা প্রতিষ্ঠা করছে, বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, এই গল্প কিন্তু সেরকম নয়। জীবনে কিছু একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারছে, নিজের জন্য কিছু একটা পেয়ে যাচ্ছে, নিজের, ধরুন একজন ভালো লয়ার হয়ে উঠলো সে, বা আইএএস অফিসার হয়ে উঠলো সে, এই এই কাজগুলো করছে, এবং তার সঙ্গে ধরুন এই লক্ষ্য পূরণের পথে কেউ একজন তাকে হেল্প করছে, তার সাথে একটা প্রেমের সুন্দর সম্পর্ক গড়ে উঠছে,
বা এই লক্ষ্য পূরণের পথে যদি ওই প্রেমের সম্পর্ক বাধা হয়ে দাঁড়ায়, সেই দ্বন্দ্বটাও গল্পগুলোয় দেখানো হচ্ছে। এটাও খুবই কমন কমার্শিয়ালাইজড একটা ফিকশন। তারপর ফ্যামিলি ড্রামা। ফ্যামিলি ড্রামা তো জানেনই, সিরিয়াল বলুন, বাংলা বলুন, হিন্দি বলুন, যে কোনো ভাষায় এবং প্রতিলিপিতেও প্রচুর গল্প রয়েছে ফ্যামিলি ড্রামা নিয়ে, এবং ভীষণই জনপ্রিয় এই ফ্যামিলি ড্রামা গুলো। এরপরে আসছে সাধারণ প্রেমের গল্প। এই সাধারণ প্রেমের গল্প যেখানে কোন একটা পজিটিভ সাধারণ মানুষ তাদের প্রেমে পড়ার গল্প। এটাই কোনো গ্যাংস্টার মাফিয়া এইসব কিছু নয়, নর্মাল সাধারণ দুটো মানুষ তাদের প্রেমের গল্প, যেখানে কিছু হাসি ঠাট্টা কমেডির মুহূর্ত থাকবে, কিছু পরিবারের লোকজন থাকবে, একটা সাধারণ প্রেক্ষাপটে তৈরি প্রেমের গল্প। এগুলোও পাঠক ভীষণ ভাবে পছন্দ করেন। তারপরে ত্রিকোণ প্রেমের গল্প, এটা তো ভীষণই পপুলার। যে কোনো বয়সী পাঠকের কাছে এটা ভীষণ পছন্দের একটা ত্রিকোণ প্রেমের গল্প, যেখানে খুব টেনশন দ্বন্দ্ব থাকবে। এই ধরনের গল্পগুলো ভীষণ পপুলার। এটা তিন বন্ধুর মধ্যে হতে পারে, বা ধরুন তিন বন্ধু যেমন হচ্ছে তেমন হতে পারে যে কোনো একজন মানুষকে অন্য দুজন পছন্দ করলো, তারা হয়তো ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, হয়তো দুজনই কোনো ধনী পরিবার থেকে উঠে আসছে, এমন একটি মেয়েকে পছন্দ করলো, তার মেয়েটি হয়তো মধ্যবিত্ত থেকে উঠে আসছে। বিভিন্ন প্রেক্ষাপটে এই ধরনের প্রেমের গল্প হতে পারে, বা দুজনে হয়তো একই ব্যাকগ্রাউন্ড থেকে, ওই নারী চরিত্র চরিত্র দুজনেই ধনী পরিবার থেকে উঠে আসছে, কিন্তু ওই মেয়েটি যাকে পছন্দ করে সে হয়তো কোনো একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসছে। এরকম ত্রিকোণ প্রেমের গল্প বিভিন্ন প্রেক্ষাপটে লেখা যেতে পারে। এই গল্পগুলো বেস্টসেলিং হয় কেন সেটা তো বুঝতেই পারলেন, কারণ সহজ সরল ভাবে লেখা এবং সাধারণ মানুষের পছন্দের, এই কারণে প্রচুর পরিমাণ পাঠক পছন্দ করে। এরপরে আমরা চলে যাব নিশ প্লট ফিকশনে। এবং এই পয়েন্টে আসার আগে বলে রাখি, আজকের আমাদের যে টপিকটা আলোচনা করা হচ্ছে সেখানে কিন্তু আমরা প্রচুর উদাহরণ নিয়েছি। সেই উদাহরণ প্রতিলিপির বিভিন্ন জনপ্রিয় গল্পের থেকেও নেওয়া হয়েছে, কিছু সিরিয়াল থেকে, সে বাংলা হোক হিন্দি হোক নেওয়া হয়েছে, এবং কিছু তার সাথে সিনেমার উদাহরণ। আহ ভারতীয় সিনেমা হতে পারে, বাংলা সিনেমা, কোরিয়ান ড্রামা হতে পারে, বিভিন্ন উদাহরণ নিয়ে যাতে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারেন সেই কারণে আমরা বিভিন্ন উদাহরণগুলো নিচ্ছি। এরপরে আসছে নিশ প্লট ফিকশন। এগুলো কি? এগুলো সব পাঠকের জন্য নয়, নির্দিষ্ট শ্রেণীর একজন পাঠকের জন্য। ধরুন একটা ভীষণ জটিল মনস্তাত্ত্বিক গল্প, সেটা কিন্তু সব পাঠকের পছন্দ নাও হতে পারে। বা ধরুন একটা সায়েন্স ফিকশন, এটা কিন্তু সব পাঠকের পছন্দ নাও হতে পারে। বা ধরুন হিস্টোরিক্যাল যে ফিকশন গুলো হয়, সেটাও সব ধরনের পাঠক নাও পছন্দ করতে পারে। তাহলে কি, এমন এমন কিছু বিষয়ের ওপর গল্প যেগুলো নির্দিষ্ট পাঠকের জন্য হয়, জীবনের কোনো নির্দিষ্ট আঙ্গিক গুলোকে তুলে তুলে ধরে, বা সমাজের কোনো স্বল্প পরিচিত দিককে তুলে ধরে। এই গল্পগুলো যেহেতু কম সংখ্যক পাঠকের পছন্দ হয়, ফলে এগুলোর জনপ্রিয়তা পেতে বা এগুলোর বেস্ট সেলিং হতে সামান্য কম সময় লাগে কমার্শিয়াল ফিকশনের তুলনায়। কিন্তু এই গল্পগুলোও প্রতিলিপিতে প্রচুর রয়েছে এবং পাঠক পছন্দ করেন। কিন্তু যখন আপনি বলছেন ট্রেন্ডিং কোনগুলো হবে, সেখানে আপনাকে কমার্শিয়ালাইজ ফিকশন বেছে নিতে হবে প্লট ফিকশনের তুলনায়। কিন্তু এমন নয় যে এই প্লট গুলো পাঠক পছন্দ করছেন না, এগুলোও প্রচুর পাঠক পছন্দ করে। এখানে খুব ভালো কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই গল্পগুলো কিন্তু প্রচুর পপুলার হয়েছে, যদিও এগুলো সাধারণ সমস্ত পাঠকের জন্য নয়। ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশনের বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে। হিস্টোরিক্যাল ফিকশনেরও প্রতিলিপির কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে। ক্রাইম ফিকশন, মনস্তাত্ত্বিক গল্পেরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আপনারা নামগুলো দেখে বুঝতে পারবেন এগুলো কিন্তু প্রতিলিপিতে বেশ বেশ জনপ্রিয়। শুধু প্রতিলিপিতে নয়, ভাসান বাড়ি বা রোবটের কথা বলুন, এগুলো কিন্তু গল্প বই হিসেবেও পাঠক পছন্দ করেছেন, সিনেমা হিসেবেও পাঠক পছন্দ করেছেন। ফলে এমন নয় যে গল্পগুলো পাঠক পছন্দ করছেন না, এখানে নির্ভর করছে কিভাবে আপনি রিপ্রেজেন্ট করছেন এই ধরনের গল্পগুলোকে। আর কিভাবে রিপ্রেজেন্ট করবেন, আগের দিনের সেশনে আলোচনা করা হয়েছে। এই যে প্রথম 10 পর্ব আপনাকে ভীষণ টান টান উত্তেজনা পূর্ণ করে লিখতে হবে, 3 নম্বর এবং 8 নম্বর পর্বে আপনাকে হুক দিতে হবে, ক্লিফ হ্যাঙ্গার দিতে হবে, যাতে পাঠক পছন্দ করে। এরপরে চলে আসি যে পাঠক প্রতিলিপিতে কোন ধরনের গল্পগুলোকে বেশি পড়তে পছন্দ করেছেন। তার সাথে আমরা প্রতিলিপির গল্পর উদাহরণ এবং কিছু সিরিয়াল ওয়েব সিরিজের উদাহরণও নিয়ে নেব।
আপনারা এই ধরনের প্লট গুলো কি কি পপুলার হচ্ছে পড়লে বুঝতে পারবেন যে আপনাকেও ভবিষ্যতে কি ধরনের লেখা প্রেজেন্ট করতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই আপনার ছোটখাটো এক্সপেরিমেন্ট তো চলতেই পারে। প্রথম কথা হচ্ছে ফ্যামিলি ড্রামা। ফ্যামিলি ড্রামা লেখার সুবিধা হচ্ছে, ফ্যামিলি ড্রামা মানে গল্পে প্রচুর চরিত্র রয়েছে, ফলে গল্পটাকে আপনি অনেক বড় করতে পারছেন। এবং এই ফ্যামিলি ড্রামার মূল কেন্দ্রবিন্দুতে প্রেমের সম্পর্ক থাকতে পারছে। বিভিন্ন ফ্যামিলি মানে কি, আপনার ঠাকুমা, দাদু, বাবা, মা, তারপরের প্রজন্ম, এই যে বিভিন্ন প্রজন্ম আছে তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব থাকতে পারে। যদি দুটো পরিবারের দুটো চরিত্রের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে গড়ে উঠতে চায়, সেখানে ওই পরিবারের ব্যাকগ্রাউন্ড কেমন সেই নিয়ে একটা সমস্যা হতে পারে, বা সামাজিক কোনো বাধা থাকতে পারে। এমন নয় যে ফ্যামিলি ড্রামা মানে সবসময় আপনি মাফিয়া, গ্যাংস্টার এই ধরনের বা বিলিয়নিয়ার কোনো ফ্যামিলি নিলেন। খুব মধ্যবিত্ত পরিবারের সহজ সরল গল্প এই ফ্যামিলি ড্রামায় থাকতে পারে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, যেমন শ্রীময়ী এবং মিঠাই, এই দুটো কিন্তু একটু পরিবার কেন্দ্রিক সিরিয়াল। এই দুটোর কিন্তু একটু আলাদা পটভূমি রয়েছে। শ্রীময়ীতে যেমন এক গৃহবধূর তার পরিবারের দিক থেকে তিনি কিভাবে নানা রকম মানুষের সাথে আছেন, তার পরিবারে তার সন্তানের সাথে তার ব্যবহার, তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক কেমন, এগুলো দেখানো হয়েছে। পরবর্তীতে শ্রীময়ী কিভাবে এই সমস্ত পারিবারিক দিক থেকে বেরিয়ে নিজে প্রতিষ্ঠিত হতে চাইছেন, সেই বিষয়টা রয়েছে। আবার দেখ, মিঠাই আর একটা সিরিয়াল, এর কেন্দ্রবিন্দুতে আছে মিঠাই এবং উচ্ছে বাবুর প্রেম, এবং এদেরকে কেন্দ্র করে তাদের বাড়ির লোকজন আসছে, সেই বাড়ির লোকজনেরও ছোটখাটো সাবপ্লট গুলো রয়েছে। কিন্তু মূলত রয়েছে এখানে মিঠাই এবং সিদ্ধার্থের প্রেম, এবং তার সঙ্গে আশেপাশে যারা চরিত্ররা আছে তাদের সম্পর্ক। ফলে একটা ফ্যামিলি ড্রামা হলে আপনার গল্পটা কিন্তু ধারাবাহিকের পর্ব সংখ্যা বাড়াতে সুবিধা হয়। এরপরে আসি সাধারণ প্রেমের গল্প। কোনো বিলিয়নিয়ার রোম্যান্স বা মাফিয়া রোম্যান্স নয়, একদম সাধারণ পরিবারে তাদের যে জার্নি, তাদের ছোটবেলা থেকে হয়তো পরিচয় রয়েছে, তারা কিভাবে বড় হয়ে নিজেদের সম্পর্ক গড়ে তুললো, বা হয়তো অফিসের দুই কলিগের মধ্যে কিভাবে সম্পর্ক গড়ে উঠলো, এই ধরনের খুব সাধারণ প্রেমের গল্প, যেখানে অনেক মন ভালো করা মুহূর্ত থাকবে। এমন নয় যে খুব ভয়ঙ্কর কোনো দৃশ্য বা খুব ভয়ঙ্কর কোনো দ্বন্দ্ব দেখানো হলো। এই গল্পগুলোয় মূলত মন ভালো করা কিছু মুহূর্ত থাকে, এবং কিছু হাসি খুশির মোমেন্ট থাকে, যাতে পাঠকের এই অংশগুলো পড়তে ভালোবাসে। এবং এখানে এই চরিত্রের সম্পর্ক শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এগিয়ে যাচ্ছে, তাদের দৈনন্দিন জীবনে কি হচ্ছে, এই ছোটখাটো জিনিসগুলো খুব সুন্দরভাবে আহ অনেক আবেগ পূর্ণ ভাবে লেখা হয়েছে। খুব ভালো কয়েকটা উদাহরণ রয়েছে। ইচ্ছে নদী, এটাও একটা বেশ ভালো সিরিয়াল, অনেক জনপ্রিয় ছিল। তারপরে বোঝে না সে বোঝে নাও বেশ পপুলার সিরিয়াল ছিল। এখানে কিন্তু খুব সাধারণ পরিবারের এই পাখি, তার সঙ্গে অরণ্য সিংহ রায়ের যে সম্পর্ক, বা এখানে দেখুন কয়েকটা প্রতিলিপিরও গল্পের উদাহরণ দেওয়া রয়েছে। আপনারা এগুলো পড়তে পারেন, বুঝতে পারবেন যে কোনো হিংসা বা কোনো দেশ বা কোনো এই ধরনের কোনো ঘটনা না লিখেও কিভাবে সুন্দর প্রেমের গল্প, মন ভালো করা প্রেমের গল্প উপস্থাপন করা যায়, আপনারা বুঝতে পারবেন। এরপরে আসছে লক্ষ্য পূরণের গল্প এবং প্রেম। আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে এই ধরনের গল্পে একটা নারী চরিত্র কেন্দ্রে কেন্দ্রে থাকবে, এবং তার যে উত্তরণ সেটা দেখানো হবে, তার জীবনে কিছু করার ঘটনা। এই চলার পথে তার হয়তো প্রেমের সম্পর্ক আসবে, সেই প্রেমের সম্পর্ক তার এগিয়ে যাওয়ার পথে কিভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলো দেখানো হবে। আর এই ধরনের গল্পে পরিবারও আসতে পারে, কিভাবে পরিবার মেয়েটিকে বাধা দিচ্ছে, বা তার সঙ্গে ধরুন অন্য কারোর বিয়ে হচ্ছে, সেই শ্বশুর বাড়িতে গিয়ে তার কিভাবে তার অসুবিধা হচ্ছে, এই ধরনের গল্প থাকে। কিন্তু তার মধ্যেও কিভাবে তিনি এগিয়ে যাবেন, সমস্ত বাধা অতিক্রম করে তিনি সাফল্য লাভ করবেন, এই ধরনের গল্পে থাকে। মূলত নারী কেন্দ্রিক এই গল্পগুলো হয়ে থাকে। আহ এখানে কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, এবং সেগুলো আপনারা পড়তে পারেন, আপনাদের ভালো লাগবে, এবং বুঝতে পারবেন যে কিভাবে এই ধরনের গল্পগুলো এগিয়ে যায়। এবং এই ধরনের গল্পে প্রেমটা খুব আকস্মিক ভাবে আসে। এমন নয় যে ছোটবেলা থেকে পরিচিত, হয়তো কর্মসূত্রে কারুর সাথে আলাপ, বা কোথাও গিয়ে কাজের সূত্রে কোথাও গিয়ে কারুর সাথে আলাপ, এই ধরনের ঘটনাগুলো হয়। অনেক সময় কন্ট্রাক্টের সম্পর্ক হয়ে থাকে, হয়তো মেয়েটি তাদের
পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তার বাড়ির কারোর চিকিৎসা করার জন্য এরকম একটা চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। আহ এই ধরনের গল্পগুলোও থাকতে পারে। এরপরে আসছে গরিব থেকে বড়লোক হয়ে ওঠার কাহিনী। এই ধরনের গল্পগুলো লক্ষ্য পূরণ ঠিক নয়, আগের গল্পে যেমন একটা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, এখানে হচ্ছে ওই ব্যবসায়িক সাফল্য লাভ করা বা কর্মজীবনে বিশেষ সাফল্য অর্জন করা, প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করা, মূলত এই ধরনের বিষয়গুলো থাকে। গল্পগুলো মূলত পুরুষ কেন্দ্রিক হয়, কিন্তু নারী কেন্দ্রিক গল্পও থাকতে পারে। যেমন একজন হয়তো সে বাড়িতে, ওই মহিলাটিকে দত্তক নেওয়া হয়েছিল, ওই নারী চরিত্রকে দত্তক নেওয়া হয়েছিল। ফলে যখন পরিবারের ভাগ বাটোয়ারা হচ্ছে, ব্যবসায়ের ভাগ বাটোয়ারা হয়েছে, ওই মহিলাকে হয়তো ভাগটি দেওয়া হয়নি। তখন সে ওই হতাশা কাটিয়ে উঠে নিজে প্রতিজ্ঞা করছেন যে আমি নিজে কিছু একটা করে দেখাবো, নিজের পায়ে দাঁড়াবো। তখন সে ওই পরিবারের নিরাপত্তা থেকে বেরিয়ে এসে নিজে স্ট্রাগল করে নিজের ব্যবসা দাঁড় করা, নিজের কোম্পানি প্রতিষ্ঠা করার গল্প, এই ধরনের গল্প হতে পারে। এবং পুরুষ কেন্দ্রিক গল্প তো থাকেই। এই ধরনের বিশেষ কিছু সিনেমাও রয়েছে, আপনারা জানেন গুরু আছে, বা হিন্দি কিছু সিরিয়াল আছে যেখানে এই ধরনের পুরুষ কেন্দ্রিক, যেখানে দরিদ্র থেকে ধনী হয়ে যাওয়ার গল্প রয়েছে। এখানে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া রয়েছে যে একটি ছেলের বাবা মারা গিয়েছে, বাড়িতে হয়তো অনেক সদস্য, সে কি করবে বুঝতে পারছে না, ছোটখাটো চাকরির সন্ধান, যে কোনো প্রকার চাকরি করার জন্য সে রাজি। এইরকম ভাবে দিনে দিনে দুপুরে ঘুরতে ঘুরতে হয়তো মাথা ঘুরে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো, হয়তো একটা গাড়ির সামনে সে চলে এলো। গাড়ি চালাচ্ছিল একটা মেয়ে। আহ মেয়েটা অনেক বিত্তশালী পরিবার থেকে এসে, কিন্তু ওর মধ্যে কোনো অহংকার নেই। সে ছেলেটির কথা জানতে পেরে তাকে ইন্সপায়ার করছে যে আমার আমার বাবা এখন বড় ব্যবসায়ী, কিন্তু ব্যবসাটা কিভাবে শুরু হয়েছিল জানেন? আমার দাদু খুব কম পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করেছিল। বাড়ি বাড়ি ঘুরে জিনিসপত্র বিক্রি করতো, সেই করে করে পয়সা জমিয়ে, কুলি মজুরি করেও পয়সা জমিয়ে ধীরে ধীরে ব্যবসার পুঁজি বাড়ায় এবং ব্যবসাটাকে দাঁড় করানো শুরু করে। তুমিও তো পড়াশোনা জানো, তুমিও কিন্তু পারবে, তুমিও তো, তোমার অনেক অভিজ্ঞতা রয়েছে, তুমিও চেষ্টা করো, আমি তোমার সঙ্গে আছি। তাহলে কি, একটা ছেলের স্ট্রাগলের গল্প এবং তার পাশে সাপোর্টিভ ক্যারেক্টার হিসেবে ওই মেয়েটির গল্প, এই ধরনের গল্প এই প্লটের মধ্যে যেতে পারে। তারপরে বিপরীত ধর্মী দুই চরিত্রের মাঝে প্রেম, এই ধরনের গল্প প্রতিলিপিতে বেশ জনপ্রিয়। কারণ আমরা যখনই দেখি যে একটা ঝামেলার জায়গা তৈরি হবে, একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হবে, সেই ধরনের গল্পগুলো বেশি পড়তে পছন্দ করি। আর বিপরীত ধর্মী দুই চরিত্রের মাঝে প্রেম হলে হয়তো কেউ বড়লোক, কেউ গরিব ঘর থেকে উঠে এসে কিন্তু খুবই মেরুদণ্ড সোজা করা মানুষ, বা একজন হয়তো এক ধরনের খাবার পছন্দ করে, একজন একটা বিশেষ সম্প্রদায়ের সাথে মিশতে পছন্দ করে, অন্য চরিত্রটি সে হয়তো পছন্দ করে না। এই যে তাদের ব্যক্তিত্বের মধ্যে, তাদের ধ্যান ধারণার মধ্যে, তাদের জীবনযাত্রার মধ্যে পার্থক্য, কিন্তু এই পার্থক্যগুলো থাকা সত্ত্বেও কিভাবে তারা পরস্পরের কাছে এলো, তারা পরস্পরকে সাপোর্ট করলো, সেই নিয়ে গল্প হতে পারে। আহ এখানে মিঠাই এবং উচ্ছে বাবু নাম দুটো শুনেই বুঝতে পারছেন, একজন খুব রাগী খিটখিটে একজন মানুষ, আর একটা মিষ্টি একটা মেয়ে। এই দুজনের মধ্যে কিভাবে সম্পর্ক গড়ে উঠছে। বা জাবুই মেট আপনারা অনেকেই দেখেছেন, বেশি কথা বলা একটা খুব প্রাণচঞ্চল একটা মেয়ে, এবং তার সঙ্গে সবসময় ব্যবসার কথা ভাবা ডিপ্রেসড একটা ছেলে, এরকম হতে পারে। প্রতিলিপির একটা গল্পের উদাহরণ, একটা বহিমিয়ান চরিত্র এবং একদিন ডিসিপ্লিন একটা মেয়ে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক কিভাবে গড়ে উঠছে, তাদের বয়সেরও হয়তো পার্থক্য রয়েছে, কিভাবে এই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আর এই গল্পগুলো শুধুমাত্র এই চরিত্রের বৈশিষ্ট্য বা ধনী দরিদ্র বা রুচি পছন্দের পার্থক্য তা নয়, এখানে কিন্তু জায়গার পার্থক্য হতে পারে। চেন্নাই এক্সপ্রেস, একজন নর্থ থেকে একজন সাউথ থেকে, তাদের কালচারের পার্থক্য, কিন্তু তা সত্ত্বেও কিভাবে তারা মিলেমিশে রয়েছে, তারা কিভাবে পরস্পরকে সাপোর্ট করছে, এই ধরনের গল্পগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়ে ওঠে প্রতিলিপি। আর ইয়াং অ্যাডাল্ট ফিকশন, এই গল্পগুলো কিন্তু সমস্ত পাঠকের ভালো নাও লাগতে পারে, কিন্তু টিনের যে ছেলে মেয়ে রয়েছে, ধরুন 14, 15, 16, 18, 20, 22, এই বয়সের ছেলে মেয়েদের এই ধরনের গল্পগুলো পড়তে ভালো লাগে।
প্রতিলিপিতে প্রচুর গল্প রয়েছে, যেগুলো ধরুন অফিস যারা যাচ্ছেন তাদের প্রেমের গল্প, বা একটু বেশি বয়সী 30 বা 35 বয়সী চরিত্র, তাদের প্রেমের গল্প। কিন্তু তার সাথেও এই টিনেজদের গল্প কিন্তু বেশ পপুলার। এই ধরুন তারা স্কুল ছেড়ে কলেজে উঠবে, বা কলেজ জীবনে তাদের কি হচ্ছে, তাদের বন্ধু বান্ধবরা কেমন, তার বন্ধু বান্ধবদের জীবনে কি হচ্ছে, তাদের এই বয়ঃসন্ধিকালের প্রেমের সম্পর্কে কি বাধা আসছে, এই যে আর এই সময় যে মন চঞ্চল থাকে সেটাকে সামলেও তারা কিভাবে পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো এই সময় তার একটা ছেলের একটা মেয়ের সঙ্গে আলাপ হলো, মেয়েটা হয়তো আর্টস এর স্টুডেন্ট, ছেলেটা হয়তো চাইছে আর্মিতে জয়েন করবে। এবার আর্মিতে জয়েন করা মানেই 18 বছর পর থেকে তাকে একাডেমিতে চলে যেতে হবে। আর এই মেয়েটি রয়েছে নিজের বাড়িতে, এই আশেপাশের কলেজে পড়াশোনা করেছে। এই যে মানসিক দ্বন্দ্ব, ছেলেটি নিজের লক্ষ্যে এগিয়ে যাবে নাকি এই প্রেমের সম্পর্কটাকে বজায় রাখবে, আর দূরে থাকলেও কিভাবে তারা পরস্পরের কাছে আসবে। বা ধরুন এমন দুটো চরিত্র, একজনের বাবা হয়তো, বাবা মা দুজনেই ডাক্তার, আর ছেলেটা হয়তো খুব সাধারণ বাড়ি থেকে উঠে আসছে। ছে- এই এই দুটো ছেলে মেয়ের মধ্যে যারা, তারা যখন টিউশনে যাচ্ছে বন্ধু হিসেবে বসে, কিন্তু এদের সম্পর্ক কি মেনে নেবে? ছেলেটা হয়তো একজন লেখক হতে চায়, ছেলেটা হয়তো শিল্পী হতে চায়, তার মধ্যে ইচ্ছা নেই ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার হওয়ার। এরকম সম্পর্ক কি মেনে নেবে? এই যে নানা রকম সমস্যা, প্লাস আশেপাশের বন্ধু বান্ধব থাকা মানেই বদ সঙ্গে মেশা, হয়তো কেউ নেশা করছে সেখান থেকে বেরিয়ে আসা, বা কেউ খেলাধুলা করতে চাইছে এই বয়সে, এক অপোজিট ওর যে প্রতিদ্বন্দ্বী আছে তারাও তো সমবয়সী, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, ও ভালো খেলছে ওকে খেলতে দেবো না, ওকে কিছু ভাবে আঘাত করব যাতে ও টুর্নামেন্টে সেদিনকে না খেলতে পারে। এই ধরনের নানা রকম সমস্যা প্লাস প্রেম, এই নিয়ে কিন্তু এই গল্পগুলো হতে পারে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, আপনারা পড়তে পারেন। আহ এই যে প্রথম 6টা পয়েন্ট আমরা দেখলাম, এখানে মূলত কিন্তু প্রেমের গল্পেরই নানা আঙ্গিক আমরা বুঝতে পারছি, যে প্রেমের গল্প কি কি ভাবে আমরা উপস্থাপন করতে পারি এবং কোনগুলো বিশেষত প্রতিলিপিতে জনপ্রিয়। আর সবকটা গল্পের মূলত প্রেম থাকার কারণ এই, এই যে প্রেমের বিষয়টা, এটা কিন্তু সব সব বয়সী পাঠক পছন্দ করেন। এখানে শুধু যদি ফ্যামিলি ড্রামা থাকে বা স্ট্রাগল থাকে, কিন্তু তার মধ্যে যদি প্রেমের ছোঁয়া না থাকে, এটা হয়তো কিছু সংখ্যক পাঠককে গল্পটা নাও পড়তে তাদের ভালো লাগতে পারে। তাই এই ধরনের গল্পগুলোতে কেন্দ্রে আমাদের প্রেমকে দেখাতে হয়। এরপরে আসছে সাসপেন্স ধর্মী ফ্যামিলি ড্রামা। মানে এখানে পরিবারের কোনো রহস্য ভেদ করার কাহিনী, গল্পের যে মূল চরিত্ররা রয়েছে তারা রহস্য ভেদ করতে চাইছে, তারা হয়তো কারোর হেল্প নিচ্ছে, কিন্তু এটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। কোনো পরিবারের অতীত রহস্য তারা উন্মোচন করতে চাইছে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে যে কিভাবে এই সাসপেন্স গুলো লেখা যেতে পারে। এটা শুধুমাত্র কোনো খুন হওয়া বা কোনো গুপ্তধনের রহস্য বা কারোর পরিচয় জানতে পারা এমন নয়, এখানে কিছু সুপার ন্যাচারাল বিষয়ও থাকতে পারে, এইগুলো আপনারা গল্পে দেখাতে পারেন। এই ধরনের গল্পও কিন্তু প্রতিলিপি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় হয়েছে। এরপরে আসছে কোরিয়ান ড্রামার মতো ফিকশন। এই বিশেষ প্লট সাবপ্লটটাকে, বিশেষ যে সাবজরটাকে নেওয়ার কারণ হচ্ছে, কোরিয়ান ড্রামা আপনারা যারা দেখে থাকেন বুঝতে পারবেন যে এই ধরনের গল্পগুলোয় কিন্তু বিভিন্ন টুইস্ট থাকে, কমেডি থাকে, ড্রামা থাকে, ইমোশন থাকে। এই সব ধরনের উপাদান আপনারা এই কোরিয়ান ড্রামা গুলোর মধ্যে পাচ্ছেন। কিন্তু আরো একটা বিশেষ দিক কি, এই গল্পগুলোয় কিন্তু ওই গা ঘিন ঘিন করা কোনো মুহূর্ত থাকে না, বা কোনো এমন কিছু থাকে না যেটা সব পাঠকের জন্য নয়। কম বয়সী পাঠকেরা তারাও পড়তে পারবেন, তারাও দেখতে পারবেন, যারা অ্যাডাল্ট তারাও কিন্তু এই গল্পগুলো, এই সিরিজ গুলো দেখতে পারবেন। কোরিয়ান ড্রামা গুলো এরকম ভাবে লেখা হয়ে থাকে। তো এই ধরনের আহ, যে ওয়েব সিরিজ গুলো রয়েছে সেগুলো দেখে এখানে কিভাবে প্লট ডেভেলপমেন্ট হয়েছে, কিভাবে প্লটের টুইস্ট আনা হয়েছে, কিভাবে সম্পর্কগুলো দেখানো হয়েছে, এখান থেকে আইডিয়া পাওয়া যেতে পারে। এবং কয়েকটা এখানে উদাহরণও দেওয়া রয়েছে, বেশ পপুলার কয়েকটা সিরিজ, ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ, ভিনসেন্জো ক্যাসানো,
ডিসেন্ডেন্টস অফ সান, কিং, এরা বিভিন্ন ধরনের, ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ, এটা কি দুটো দেশের, নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার এক নারী চরিত্র পুরুষ চরিত্র তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে দেখুন দুটো দেশের মধ্যে এত অশান্তি, তার মধ্যে থেকেও তাদের যে প্রেমের সম্পর্কটা গড়ে উঠেছে, তার সঙ্গে আহ বন্ধুত্ব রয়েছে, তার সঙ্গে আহ কিছু দ্বন্দ্ব রয়েছে, পারিবারিক বিষয়ও রয়েছে, এই সবকিছু এর মধ্যে পেয়ে যাচ্ছেন। কিন্তু এমন কিছু দৃশ্য এখানে নেই যেটা আপনার গা ঘিনঘিন করবে বা আপনার দেখতে ভালো লাগবে না। ভিনসেন্সেতেও এখানে কিভাবে গল্পটা এগিয়েছে সেটা দেখাতে পারেন, একটা রিভেঞ্জ নেওয়ার গল্প কিছুটা রয়েছে। ডিসেন্ডেন্টস অফ সান আপনারা যারা দেখেছেন বুঝতে পারবেন যে ওখানে খুব সুন্দর, প্রচুর পরিমাণ হুক ক্লিফ হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে এই সিনেমাটায়। ওই যে ভূমিকম্প হচ্ছে, ওই ভেঙে পড়ছে, কিভাবে ডক্টরসরা সেভ করছে, আর্মিরা এসে উদ্ধার করছে, এরপরে কিছু মেডিকেল ইমার্জেন্সি চলে আসছে, সেগুলোকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে, এই প্রচুর টুইস্ট রয়েছে, প্রচুর হুক ক্লিফ হ্যাঙ্গার এখানে ব্যবহার করা হয়েছে। কিং এটাও বেশ জনপ্রিয়, প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে, তার সঙ্গেও কিন্তু আপনার একটা ফ্যান্টাসি জগৎ রয়েছে, প্যারালাল ওয়ার্ল্ড রয়েছে। পাঠকের কিছু কিছু জায়গা খুব ফানি লেগেছে, কিছু কিছু জায়গায় তাদের ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় তারা দুঃখ পেয়েছে, পরিণতি এদের কি হবে বোঝার জন্য অপেক্ষা করেছে। মানে একটা কমপ্লিট প্যাকেজ, সব ধরনের ইমোশন আপনারা এই গল্পগুলো পেয়ে যাচ্ছেন। এই ধরনের গল্প কিন্তু প্রতিলিপি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়। এমন নয় যে আপনি হুবহু ওই প্লটটাকে লিখছেন, আপনাদের শুধু বলা হচ্ছে যে কি হুক ব্যবহার করা রয়েছে, কিভাবে প্রত্যেকটা এপিসোড যখন শেষ হচ্ছে কিভাবে প্রিক্যাপ দেখানো হয়েছে, এইগুলোকে স্টাডি করুন, এগুলোকে দেখুন, তাহলে কিন্তু আপনার গল্পের লেখার ধরনের অনেক ইমপ্রুভমেন্ট হবে। গল্পে কি কি উপাদান আপনি অ্যাড করতে পারেন সেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই ধরনের ড্রামাগুলো দেখলে। এরপরে নারী কেন্দ্রিক ভৌতিক গল্প, এই প্ল্যাটফর্মে প্রতিলিপি বাংলায় বিশেষ করে নারী কেন্দ্রিক ভৌতিক গল্প ভীষণ জনপ্রিয়। এর কেন্দ্রে শক্তিশালী এক নারী চরিত্র আছে, তার মধ্যে অলৌকিক কিছু শক্তি রয়েছে, বা তার মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যার ফলে সে সব বাধাকে অতিক্রম করতে পারছে, বা হয়তো প্রতিশোধ নেওয়ার গল্প রয়েছে, তার অতীতে তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটেছিল, সেটা তার প্রতিশোধ নেওয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কিন্তু মূলত এই গল্পগুলো নারী কেন্দ্রিক হয়ে থাকে। এখানের উদাহরণটা আপনারা পড়ে নেবেন, এটা আমি আর বলছি না, কিন্তু এইখানে যে সিরিয়াল এবং গল্পের উদাহরণ দেওয়া রয়েছে সেটা থেকে আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে যে কি ধরনের গল্পের কথা বলছি। সুহাগন চুড়েল, এই গল্পটা প্রতিলিপিরই একটা গল্পকে রূপান্তরিত করা রয়েছে। তো এই ধরনের গল্পগুলো প্রতিলিপি বাংলায় কিন্তু ভীষণভাবে জনপ্রিয়, এবং এগুলো মিলিয়ন্স অফ ভিউজ পেয়েছে, এবং পরবর্তীতে এগুলোকে বিভিন্ন ফরম্যাটেও রূপান্তরিত করে একইভাবে সাকসেস পাওয়া গিয়েছে। তো আপনারা যারা এই ধরনের বিষয়ের ওপর লিখতে পছন্দ করেন তারা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন। তারপরে রয়েছে ফ্যান্টাসি রোমান্স, এই গল্পগুলো প্রতিলিপি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়, যেখানে এই গল্পগুলোর কেন্দ্রেও কিন্তু একটা প্রেমের সম্পর্ক, কিন্তু এমন দুজন চরিত্রের মধ্যে প্রেম, তারা কিন্তু কেউ মানুষ হতে পারে, অন্য চরিত্র কোনো ম্যাজিক দুনিয়া বা কোনো পৌরাণিক চরিত্র বা প্যারালাল ওয়ার্ল্ড থেকে উঠে আসতে পারে, ভ্যাম্পায়ার হতে পারে। এই দুটো জগতের মধ্যে যে বিশাল পার্থক্য, তা সত্ত্বেও তারা কিভাবে প্রেমের সম্পর্কে সাফল্য লাভ করবে এটা দেখার জন্য কিন্তু পাঠক ভীষণ ভাবে অপেক্ষা করেন। এখানে ক্রিসের উদাহরণ দেওয়া রয়েছে, ক্রিসের প্রত্যেকটা সিরিজ বেশ জনপ্রিয়। প্রতিলিপি বাংলারও কিছু জনপ্রিয় গল্পের উদাহরণ দেওয়া রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন, এবং আপনারা নিজেরাও কিন্তু এই ধরনের গল্প লিখতে পারেন। এরপরে ঘৃণা থেকে ভালোবাসার গল্প, দুটো চরিত্র যারা প্রাথমিকভাবে নিজেদের প্রত্যেকটা গুণকেই বলতে গেলে অপছন্দ করত, কিন্তু তারপরেও কিভাবে তারা নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কটা গড়ে তুলেছে, নিজেদেরকে সাপোর্ট করেছে, সেটা দেখানো যেতে পারে। দুটো রাইভাল কোম্পানির সিইও, খুব কমন একটা প্লট, দুটো রাইভাল কোম্পানির সিইও তারা কিভাবে প্রেমে পড়ছে এবং পরবর্তীকালে তারা কিভাবে নিজের সম্পর্কটাকে সাফল্য দিচ্ছে, এটা কিন্তু পাঠকের জানার অপেক্ষা থাকে। আপনারা এই উদাহরণগুলো দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের গল্পগুলো কিভাবে হতে পারে।
এই তো গেল আমাদের 11খানা প্লটের উদাহরণ, যেগুলো প্রতিলিপিতে ভীষণভাবে জনপ্রিয়। আমরা যদি ছোট্ট করে একবার সামারি করে নিই, তাহলে দেখা যাবে কি ধরনের গল্প আমরা পেলাম। প্রথমেই আসছি ফ্যামিলি ড্রামা, যার কেন্দ্রে রয়েছে প্রেম, কিন্তু প্রেম থাকার সাথেও গল্পে অনেক চরিত্র, মানে চরিত্রদের বন্ধু বান্ধব, বাবা মা, ঠাকুমা, দিদিমা, কাকা কাকিমা সবাই রয়েছে, এবং এই এতগুলো চরিত্র থাকার জন্য প্লটটা অনেক বড় হচ্ছে। আর তারপরে কি, সাধারণ প্রেমের গল্প, কোনো গ্যাংস্টার মাফিয়া বা বিলিয়নিয়ার রোম্যান্স নয়, তো সাধারণ মানুষের প্রেমের গল্প দেখানো হচ্ছে, কমেডি থাকছে, মন ভালো করা মুহূর্ত থাকছে। তারপরে লক্ষ্য পূরণের গল্প মূলত নারী কেন্দ্রিক হয়, তারা কিভাবে সমাজের সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে যাচ্ছে সেটা দেখানো হচ্ছে। সব উদাহরণগুলো যেগুলো আছে আপনারা দেখে বুঝতে পারবেন যে কি ধরনের গল্প, এবং চেষ্টা করবেন আহ এই ধরনের গল্পগুলোকে একটু স্টাডি করা, তাহলে আপনাদের লিখতেও অনেকটা সুবিধা হবে। তারপরে গরিব থেকে বড়লোক হয়ে ওঠার কাহিনী, মূলত পুরুষ কেন্দ্রিক, তবে নারী কেন্দ্রিক প্রচুর গল্পও রয়েছে। তারপরে বিপরীত ধর্মী দুটো চরিত্রের মাঝে প্রেম, এখানে উদাহরণ দেখলেই বুঝতে পারবেন এই গল্পগুলো বেশ পপুলার হয়। ইয়াং অ্যাডাল্ট ফিকশন, যেখানে স্কুল থেকে কলেজে ওঠার এই বয়সী বা কলেজ স্টুডেন্ট, তাদের বন্ধু বান্ধব, তাদের মধ্যে কিভাবে সম্পর্ক চ্যালেঞ্জ হচ্ছে সেগুলো। সাসপেন্স ধর্মী ফ্যামিলি ড্রামা, যেখানে পরিবারের প্রচুর চরিত্র রয়েছে কিন্তু পরিবারের কোনো রহস্য ভেদ করা হচ্ছে। কোরিয়ান ড্রামার মতো ফিকশন, এগুলো আপনারা দেখতে পারেন, কারণ এখানে প্রচুর আপনারা প্লট টুইস্ট, প্রিক্যাপ লেখার আইডিয়া পেয়ে যাবেন। নারী কেন্দ্রিক ভৌতিক চরিত্র প্রতিলিপিতে বেশ পপুলার, আমাদের সেরা অলংকার একটা ভৌতিক গল্পের ওপর প্রতিযোগিতা হয়েছিল। এই যেহেতু এই ট্রেন্ডটা রয়েছে সেটার উপর, তাই সে কারণেই। তারপরে রয়েছে ফ্যান্টাসি রোম্যান্স, এই ধরনের গল্পগুলো লেখা একটু চ্যালেঞ্জিং, কিন্তু প্রচুর পাঠক কিন্তু পড়তে ভালোবাসেন। ঘৃণা থেকে ভালোবাসা, এটাও একটা ভালো প্লট হতে পারে, কিন্তু সব ধরনের প্লটে নিয়েই আপনারা যখন ভাবনা চিন্তা করবেন, আপনাদের কিন্তু এর আগের দিনের যে সেশন হয়েছিল সেটা মাথায় রাখতে হবে। প্রথম পর্বে নাটকীয়তা থাকবে, তৃতীয় পর্বেও একটা বিশেষ জায়গা থাকবে যাতে পাঠক ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল করেন, এবং এই চ্যাপ্টারেও আপনি এমন কিছু রাখলেন যাতে পাঠক সাবস্ক্রিপশন নিতে চান। আমার আজকের এই সেশনের প্রথম অংশটা এখানেই শেষ হলো। এরপরে হুক এবং ক্লিফ হ্যাঙ্গারের ব্যবহার সহেলি আপনাদের কাছে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবে। আমি এখানে স্ক্রিন শেয়ার বন্ধ করছি এবং সহেলিকে অনুরোধ করছি ও ওর স্ক্রিনটা শেয়ার এবং পরের সেশনটা এগিয়ে নিয়ে যাক। থ্যাংক নমস্কার। আশা করি আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ভিজিবল? একটু যদি পল্লবীদি কনফার্ম করো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, সব ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি আজকের সেশন শুরু করছি। নমস্কার, আমার নাম সহেলি। আজ আমি প্রতিযোগিতায় আপনাদের সাথে এসেছি আমার প্রথম সেশন নিতে। তো আজ আমি আলোচনা করতে চলেছি কিভাবে আপনারা গল্পে হুক এবং ক্লিফ হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন, এটা কিভাবে আপনারা লিখতে পারবেন, কি কি ধরনের আপনারা করতে পারবেন, এবং কেন গুরুত্বপূর্ণ গল্পে হুক এবং ক্লিফ হ্যাঙ্গার ব্যবহার করা। তো হুক এবং ক্লিফ হ্যাঙ্গার কেন আসলে আমরা গল্পে ব্যবহার করতে বলি, তার কারণ হচ্ছে গল্পে পাঠকদের এনগেজ করার জন্য, যাতে গল্পে কৌতূহল এবং সাসপেন্স তৈরি করা যায় এবং পাঠকদের মধ্যে যেন একটা উত্তেজনা তৈরি হয়, যাতে তারা পরের পর্বটা আনলক করে
তারা পড়াটা চালিয়ে যাক। আমার স্ক্রিনটা কোনো কারণে ফ্রিজ হয়ে গেছে। এক সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ, সরি, আমার স্ক্রিনটা কোনো কারণে ফ্রিজ হয়ে গেছিল। তো এরপরে আমরা যেটা এক এক করে আলোচনা করব। তো প্রথমে আমরা ক্লিফ হ্যাঙ্গার নিয়ে আলোচনা। ক্লিফ হ্যাঙ্গার কি জিনিস, আহ, কেমন ভাবে লেখা হয়, কেন লেখা হয় জিনিস। ক্লিফ হ্যাঙ্গার হলো গল্পের শেষে থাকা, গল্পের আদতে মানে কোনো পর্বের শেষে থাকা এমন কোনো নাটকীয় একটা অমীমাংসিত একটা মুহূর্ত যা পাঠকদের বাধ্য করে পরের পর্বটা আনলক করে পড়ার জন্য। এটা আপনি ধরুন একটা কোনো ঘটনা লিখছেন, সেটাকে আপনি গল্পের প্রবাহটাকে মাঝপথে থামিয়ে দিয়ে পাঠকদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করলেন। কিভাবে লিখতে পারেন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি। এবং ধরুন গল্পের কোনো চরিত্র কোনো বড় বিপদের মুখে পড়েছে, পাঠকদের মধ্যে একটা উত্তেজনা, কি হতে চলেছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো রকম ঝগড়া বিবাদ হতে চলেছে। তো ঠিক সেই জায়গাটাতে আপনি পর্বটাকে শেষ করে দিলেন। এটাই কিন্তু ক্লিফ হ্যাঙ্গার। এই যে আপনি জায়গাটাতে পর্বটাকে শেষ করে দিলেন, এটা ড্রামাটিক ভাবে একটা আনরিজলভড ওয়েতে পর্বটা সেখানে থেমে গেল। এরপরে পাঠকদের মধ্যে শুরু হবে উত্তেজনা, তাতে তারা পরের পর্বটা কিন্তু আনলক করবেন, আনলক করে সেই পর্বটাকে পড়া চালিয়ে যাবেন। তাই ক্লিফ হ্যাঙ্গার তৈরি করার জন্য প্রথমে প্ল্যান করে নিন। আমরা গতকালের সেশনেও আলোচনা করেছি যে প্রথম 10টি পর্বকে আগে প্ল্যান করে নিন, আপনাকে লিখতে হবে না, কিন্তু আপনি প্ল্যান করে নিন কি কি ঘটনা লিখবেন। ঠিক সেই সময় যখন আপনি প্ল্যান করছেন, তখন আপনি ক্লিফ হ্যাঙ্গারটা প্ল্যান করে নেবেন যে এই যে বড় ঘটনাটা আছে, ধরুন কোনো অ্যাক্সিডেন্ট আছে বা কোনো হয়তো ঝগড়া বিবাদ চলছে, কোনো খুনোখুনির ঘটনা আছে, এই ঘটনাগুলিকে আপনি ক্লিফ হ্যাঙ্গার হিসেবে ইউজ করবেন। অর্থাৎ সেই জিনিসটাকে দুটো পর্বের মধ্যে আপনি ভাগ করে দিলেন, একটা ড্রামাটিক এন্ডিং দিয়ে আপনি জিনিসটাকে শেষ করলেন। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরুন কোনো অ্যাক্সিডেন্টের সিন লিখতে চাইছেন, প্রথমেই সরাসরি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো হিরো রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা গাড়িতে ধাক্কা লাগলো, অ্যাক্সিডেন্ট হয়েছে, এইভাবে লিখবেন। এটা খুব ফ্ল্যাট একটা ওয়ে যখন আপনি স্টোরি টেলিং করছেন তার জন্য। আপনি কিভাবে লিখতে পারেন, ধরুন আপনি লিখলেন যে প্রথমেই গাড়িটা একটা কিছুতে ধাক্কা খেয়ে থেমে গেল, চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে, কিছু বোঝা গেল না যে কি হলো। আপনি এইভাবে গল্পটাকে শেষ করে দিলেন। পাঠকদের মধ্যে একটা তুমুল উত্তেজনা যে কি হলো, কত বড় দুর্ঘটনা, সে বাঁচবে তো আদৌ বাঁচবে কিনা, এই ধরনের একটা জিনিস। বা আপনি দেখাতে পারেন যে কোনো ফ্যামিলি মেম্বারের কাছে, ধরুন যে যে চরিত্রের অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার ফ্যামিলি মেম্বারের কাছে একটা ফোন এসছে, ফোন তোলা মাত্রই হয়তো সে বসে পড়ছে বা হয়তো হাত থেকে তার ফোনটা পড়ে যাচ্ছে, এবং একটা ড্রামাটিক মনোলগ ওখানে আপনি আনছেন যে কি বলছেন কি আপনি, এটা হতে পারে না, হায় ভগবান এ কি বলছেন আপনি, এই ধরনের কিছু আপনি লাইন সেখানে অ্যাড করলেন। এটা পাঠকদের মনে একটা তুমুল উত্তেজনা তৈরি হবে যে কি হয়েছে, কত বড় অ্যাক্সিডেন্ট, কি ঘটনাটা পুরো হতে চলেছে। আপনি এইভাবে জিনিসটাকে একটা ক্লিফ হ্যাঙ্গার, একটা অমীমাংসিত একটা ভাবে আপনি গল্পটাকে শেষ করলেন। এর পরের পর্ব থেকে আপনি আবার সেই জিনিসটাকে শুরু করুন। আগের পর্বের যারা পাঠক আছে তারা কিন্তু অত্যন্ত আগ্রহ সহকারে অপেক্ষা করবেন আপনার এই পরের পর্বটার জন্য। এটা যেমন ক্লিফ হ্যাঙ্গারের একটা উদাহরণ। এছাড়া এরপরে আমরা আলোচনা করব কি কি প্রকারের ক্লিফ হ্যাঙ্গার হতে পারে। বহুভাবে ক্লিফ হ্যাঙ্গার লেখা যায়, নানা ধরনের থিমের গল্পের উপর নানা ধরনের ক্লিফ হ্যাঙ্গার লেখা যায়। তো যেমন ধরুন কোনো সিক্রেটের বিষয়ে জানতে পারা, কোনো একটা হয়তো একদম গল্পের শেষে আপনি দেখালেন, এমনি গল্পটা হয়তো খুব ফ্ল্যাট চলছিল, কোনো এছাড়া কিছু দেখায়নি, মানে একদম ফ্ল্যাট ভাবে গল্পটা চলছে, কিন্তু শেষে দেখা গেল যে একটা হয়তো কোনো সিক্রেটের বিষয়ে জানা গেল, যে হয়তো কোনো কোনো চরিত্র কোনো একটা হয়তো ডায়েরি দেখছিল, সেখানে সে এমন কিছু একটা দেখলো যেখানে সে চমকে উঠলো যে এটা কি হলো জিনিসটা, এটা একটা সিক্রেট রিভিল হলো, এইভাবে আপনি দেখাতে পারেন। বা ধরুন কোনো অপ্রত্যাশিত বাধা এলো, গল্পের একদম শেষে আপনি দেখাচ্ছেন যে হয়তো কোনো কিডন্যাপিং এর সিন হয়েছে, মেয়েটা সেখান থেকে পালাতে চাইছে, কিন্তু কিন্তু তার দরজাটা একজন আটকে দাঁড়িয়ে আছে। এই যে জিনিসটা, এই যে একটা গল্পের মধ্যে একটা বাধা এলো, যে যে আটকে দাঁড়িয়ে আছে সে কে কিছুই জানা গেল না, গল্পের পর্বের শেষ অব্দি কিছু জিনিসটা বোঝা গেল না। এই যে জিনিসটা, এটাও কিন্তু একটা খুব দুর্দান্ত ক্লিফ হ্যাঙ্গার হিসেবে আপনি লিখতে পারেন। তারপরে ধরুন কোনো বড় সিদ্ধান্ত বা রহস্যের পর্দাফাঁস, কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে কোনো চরিত্রকে, হয়তো চরিত্রটা খুব দোলাচলে আছে, দুটো জিনিসের মাঝে যুদ্ধে, যে এই দিকে যাবে না এই জিনিসটা করবে, তার নিজের ফ্যামিলিকে বেছে নেবে নাকি হয়তো নিজের কেরিয়ারকে বেছে নেবে। বা নিজের ধরুন কোনো ফ্যামিলি ড্রামা আপনি লিখছেন, নিজের ওয়াইফ এবং মায়ের মধ্যে কাকে বেছে নেবে, এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের কোনো সিদ্ধান্ত,
যা পুরো গল্পটাকে মারাত্মকভাবে এফেক্ট করতে পারে এবং মূল চরিত্রের জীবনেও নানা রকম এফেক্ট ফেলতে পারে। এই ধরনের কোনো জিনিসকে আপনি ক্লিফ হ্যাঙ্গার হিসেবে ইউজ করলেন। ধরুন কোনো অপ্রত্যাশিত প্লট টুইস্ট, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা এই এই জিনিসটা ধরুন কোনো রোম্যান্স স্টোরিতে ইউজ করতে পারেন, যদি রোম্যান্স থ্রিলার হয়ে থাকে, কোনো সাধারণ সাসপেন্স থ্রিলার, কোনো হরর গল্পেও আপনারা কিন্তু এই প্লট টুইস্টটা ব্যবহার করতে পারেন। যে ধরুন একটা কোনো বিপদ এসেছে, মূল চরিত্র হয়তো লুকিয়ে আছে কোনো বিপদের থেকে, এবং তারপরে তারা ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো বিপদটা টলে গেছে এখনকার মতো, কোনো কিছু আর শোনা যাচ্ছে না, কোনো হয়তো শত্রুপক্ষর লোকজনের আর কোনো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না, কিছু নেই। তখন কিন্তু তারা ভাবলো যে আচ্ছা ঠিক আছে, এবার তো নিশ্চিন্ত। ঠিক তখনই কিন্তু একটা বন্দুকের আওয়াজ শোনা গেল, বা হয়তো একটা কোনো সিরিয়াল কিলিং এর ইনসিডেন্ট আপনারা ধরুন, তো সিরিয়াল কিলিং এর জন্য একটা কোনো কাউকে ধরা হলো, যে পুলিশ ধরেছে যে এই লোকটাই হচ্ছে খুন, তাকে ধরে জেলে পুরে দেওয়া হলো। সবাইকার কাছে একদম মানে নিউজে সমস্ত খবর বেরিয়ে গেছে, তার মুখ দিয়ে যাচাই যে সিরিয়াল কিলিং কে ধরতে পারা হচ্ছে। খুব ভালো। কিন্তু তারপরে যখন সবাই নিশ্চিন্ত, সবাই যখন রাস্তায় একদম ঘুরছে, কোনো রকম আর প্রোটেকশন কিছু নিচ্ছে না, কোনো রকম গার্ড নিচ্ছে না কিছু, ঠিক তখনই কিন্তু আবার একজন গার্ড ফোন হলো, ঠিক সেই ভয়ঙ্কর ভাবে। মানুষের মধ্যে আবার একটা দোলাচল এসে গেল, একটা অপ্রত্যাশিত একটা প্লট টুইস্ট আপনি গল্পে আনলেন, যে যদি খুনি জেলে থাকে তাহলে এই খুনটা কিভাবে হলো, তাহলে এটা কে কে করলো। এই যে জিনিসটা, এটা কিন্তু একটা খুব ভালো আপনার গল্পে ক্লিফ হ্যাঙ্গার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। বা একই ধরনের ধরুন কোনো বিপদ, সবাই হয়তো নিশ্চিন্ত আছে ঘরের মধ্যে, যে হয়তো কোনো গুন্ডা দলের কিছু একটা কেস, কোনো একটা বাইরে ফায়ারিং চলছে, যখন ফায়ারিং থেমে গেল সবাই ভাবছে যে আচ্ছা যাক ঠিক আছে, এবার তো নিশ্চিন্ত। ঠিক তখনই আবার হয়তো গুলির আওয়াজ শোনা গেল, যে বিপদ তখনও টলে যায়নি। এই যে এগুলো হচ্ছে কি কি ভাবে আপনি গল্পে ক্লিফ হ্যাঙ্গার লিখতে পারেন। তো ক্লিফ হ্যাঙ্গারের বিষয়ে একটা ছোটখাটো সামারি আলোচনা করা গেল। এবার আমরা আলোচনা করি হুক কি জিনিস। হুক হচ্ছে ক্লিফ হ্যাঙ্গারের থেকে কিন্তু কিছুটা আলাদা। দুটোই গল্পে ইউজ করা হয় একই কারণে, পাঠকদের মধ্যে উত্তেজনা ক্রিয়েট করার জন্য, পাঠক যাতে পর্বটা পড়া চালিয়ে যান, সেম কারণে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য। কিন্তু খুব কিছুটা আলাদা ক্লিফ হ্যাঙ্গার থেকে। তো খুব কি জিনিস, খুব হচ্ছে পর্বের একদম শুরুতে সাধারণত লেখা হয়ে থাকে। এটা ধরুন একটা কোনো প্রশ্নের আকারে আপনি লিখছেন, বা কোনো ডায়লগ আকারে লিখছেন, যা প্রথম থেকে কিন্তু পাঠকদের আকর্ষণ টেনে নিতে পারবে। খুব সাধারণত একটা গল্প আমরা ব্যবহার করে একটা ধরনের টোপের মতো, পাঠকদের গল্পে এটা আকর্ষণ বাড়ায়, যাতে পাঠক পরবর্তী পর্ব পড়তে কৌতূহলী হন। এই কারণে আমরা হুক ব্যবহার করে থাকি। গল্পে যদি আপনি ঠিকঠাক হুক ব্যবহার করেন, এবং আমরা অনেক ডেটা দেখেছি এই জিনিস নিয়ে, যে পাঠকদের কিন্তু এনগেজমেন্ট অনেক বৃদ্ধি পায় আপনার গল্পে, যদি আপনি খুব সুন্দরভাবে গল্পে হুক ব্যবহার করতে পারেন। কি কি ধরনের হুক হতে পারে, আমি এক একটা করে আপনাকে উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরুন কোনো প্রশ্ন বা রহস্য আকারে আপনি লিখছেন, কোনো হয়তো একদম প্রথম লাইন শুরু হচ্ছে কোনো প্রশ্ন দিয়ে, যে এখানে যেমন আছে ধরুন, এতদিন বাদে কেন এই পরিত্যক্ত প্রাসাদে আবার ফিরে আসলো উনি। এটা একটা পাঠকদের মনে প্রশ্ন তৈরি করছে, যে কি এই প্রাসাদটা, এই প্রাসাদটা এটা কি কোনো মানে ভয়ের একটা পরিবেশ, নাকি এটা ভয়ের গল্প, নাকি কোনো থ্রিলার, উর্মি কি, কেন সে এসেছে, কি তার উদ্দেশ্য। এই যে এতগুলো প্রশ্ন পাঠকদের মনে আসছে, এগুলো কিন্তু একটা আপনার গল্পে মানে প্রথম লাইন থেকে পাঠকদের কিন্তু গল্পে এনগেজ করে দেবে। এরপরে ধরুন কোনো অ্যাকশন সিন আপনি লিখলেন, যে প্রথম সিনেই হচ্ছে কোনো থ্রিলার গল্প, তুমুল অ্যাকশন হচ্ছে, হয়তো বন্দুকের আওয়াজ হচ্ছে, কেউ হয়তো পালিয়ে যাচ্ছে। এই যে জিনিস, এটা কিন্তু প্রথম থেকেই পাঠকদের গল্পে একেবারে ইন্টারেস্টেড করে দিলেন আপনি। বা ধরুন কোনো চরিত্রের কথা উল্লেখ করে তাদের পরিচয় দিচ্ছে। আমরা দেখেছি যে আপনারা অনেকেই আছেন এমন লেখক লেখিকা, যারা প্রথম শুরু করেন কোনো চরিত্রের বর্ণনা দিয়ে। এই জিনিসটাকে আপনারা কি করে নিজেদের অ্যাডভান্টেজে ইউজ করতে পারবেন। আপনি চরিত্রের বর্ণনা দিয়ে শুরু করতে পারছেন, চাইছেন, খুব ভালো জিনিস, কিন্তু সেটাকে এমন ভাবে শুরু করুন যেন পাঠক সেই চরিত্রের সাথে নিজের একটা একাত্মতা খুঁজে পায়। যেমন ধরুন আমি একটা উদাহরণ এখানে দিচ্ছি, যে মেঘনা রক্ত দেখলেই খুব মাথা ঘোরে, কিন্তু আজ সে নিরুপায়, তাই সে ঘরের মেঝে থেকে যে জমা রক্তটাকে সেটাকে সে ধুচ্ছে, দু চোখ দিয়ে তার চোখে জলের ধারা, সে কাঁদছে কোনো কারণে। এই একটা ছোট্ট জিনিস অনেকগুলো প্রশ্ন কিন্তু পাঠকের মনে এনে দেবে, যে কে মেঘনা, কি হয়েছে, যে এই যে একটা ক্রাইম সিনের মতো পরিবেশ, এত রক্ত, তাকে সে কাঁদতে কাঁদতে এই যে ধুচ্ছে জিনিসটা, কে আহত হয়েছে জিনিসটায়। যে একটা একটা পাঠকদের মনে এই যে মেঘনা চরিত্রটা, মোহনা চরিত্রটার সাথে, সরি, এই যে একটা কানেকশন তৈরি করে দিল একেবারে প্রথম থেকে। এই যে জিনিসটা, এটা কিন্তু গল্পে একটা খুব দুর্দান্ত খুব হিসেবে কাজ করতে পারে। এরপরে ধরুন কোনো অপ্রত্যাশিত কোনো রহস্যের উদ্ঘাটন হলো,
ধরুন এখানে একটা উদাহরণ আছে যে একটা চিঠি হাতে পাওয়ার পর শ্রেয়া বুঝতে পারলো যে যে সে জীবনটাকে যে সে কল্পনা করছিল সেটা কতটা একটা লাই। আপনারা এই উদাহরণগুলো একটু এক এক করে করলে আপনারা জিনিসটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। আমি আপনাদের শুধুমাত্র পয়েন্ট গুলো বলে যাচ্ছি যে অপ্রত্যাশিত কোনো রহস্যের উদ্ঘাটন, এই যে একটা চিঠি হাতে পেলে এটা একটা রহস্যজনক ঘটনা যে চিঠির মধ্যে কি লেখা আছে। এই যে রহস্যটা, এটা কিন্তু পাঠকদের মনে একটা খুব বড় প্রশ্ন এনে দেবে যে কি হলো শ্রেয়ার সাথে, কি চিঠিতে লেখা আছে, কি জীবনের কথা সে কল্পনা করেছিল এবং কি করে সেটা ভেঙে গেল। ঠিক আছে, এখানে তার মানে আমরা কিভাবে লেখা যায়, কি কি ধরনের হোক হতে পারে সেটা আলোচনা করে নিলাম, কি কি ধরনের ক্লিফ হ্যাঙ্গার হতে পারে আমরা সেটা আলোচনা করে নিলাম। এবার আরেকটু ডিটেলস আলোচনা করি ক্লিফ হ্যাঙ্গার এবং হুক কিভাবে আপনার গল্পে ভ্যালু যোগ করে। ঠিক আছে, তো কিভাবে আপনি কি করে এটা আপনার গল্পকে আরো বুস্ট করতে পারে। এনগেজমেন্ট বৃদ্ধি, আমরা এতক্ষণ ধরে ওটাই আলোচনা করছি যে এনগেজমেন্ট বৃদ্ধি। কিন্তু গল্পের মধ্যে এটাকে আরো যদি ডিটেলসে ভাবি, ক্লিফহ্যাঙ্গার এবং হুকের বেসিক ডিফারেন্সটা আগে আপনাকে বুঝতে হবে। ক্লিফহ্যাঙ্গার হচ্ছে গল্পের একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে থেমে যাওয়া, এই থেমে যাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই থেমে যাওয়ার ফলে কোনো একটা পর্বের শেষে আপনি এসে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আপনি থেমে গেলেন, এটা কিন্তু পাঠকদের মনে একটা তুমুল সাসপেন্স ক্রিয়েট করে। এই সাসপেন্সের কারণে পাঠক কিন্তু একের পর এক পর্ব আনলক করে পড়তে থাকবেন। আর হুক, হুক হচ্ছে গল্পের একেবারে প্লটের প্রথমে ইউজ করা হয়, যা পাঠকদের মানসিক কানেকশন গড়ে তুলতে সাহায্য করে। একেবারে মানে হুকের মাধ্যমে কি হয়, পাঠক সরাসরি মূল ঘটনার সম্মুখীন হয়ে পড়ে। কোনো আলাদা ধরুন কোনো সাধারণ মানে কোনো অন্য ঘটনা নয়, কোনো হয়তো হিরো হিরোইন সকালবেলা ঘুম থেকে উঠেছে, কোনো সাধারণ গল্প, কোনো স্কুল কলেজের কথা, হয়তো কোনো চরিত্রের বর্ণনা, এই রকমের কিচ্ছু আলাদা বর্ণনা নয়, একেবারে সরাসরি প্লটের যে মূল ঘটনা তার সামনে এনে ফেলা হয় পাঠককে হুকের মাধ্যমে। এটা কিন্তু একেবারে কি হয়, পাঠক সরাসরি প্লটের সাথে অ্যাটাচ হয়ে পড়েন, প্লটের মেন ঘটনার প্রতি তাদের কৌতূহল জাগে, তাদের আকর্ষণ জাগে এবং তারা পরবর্তী পর্বগুলি পড়ার জন্য একদম ইন্টারেস্টেড হতে থাকেন। ঠিক আছে, এইভাবে আপনার গল্পে ক্লিফ হ্যাঙ্গার এবং হুকের মাধ্যমে কিন্তু এনগেজমেন্ট বৃদ্ধি হবে। আচ্ছা, সাসপেন্স বৃদ্ধি করা, সাসপেন্স কিভাবে আপনি ক্লিফ হ্যাঙ্গারের মাধ্যমে বাড়াতে পারবেন। তো আমরা এর আগেও যেমন বললাম, ক্লিফ হ্যাঙ্গার হচ্ছে গল্পের গুরুত্বপূর্ণ বিষয় এবং সমস্যাগুলিকে কিন্তু অমীমাংসিত রাখে। যেমন ধরুন আপনি দেখা যাচ্ছে যে একটা কোনো ডিটেকটিভ গল্পের কোনো খুনির পরিচয় দিতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাইরে একটা গুলির শব্দ শোনা গেল। আমরা অনেকেই পড়েছি ব্যোমকেশের গল্প, ফেলুদার গল্প, ধরুন সেখানে কি কোনো মূল চরিত্র তার খুনির পরিচয় রিভিল করতে যাচ্ছে, হয়তো একটা ডাইনিং রুমে বসে আছে, ঠিক সেই সময় যখন এই নামটা বলতে যাবে একটা বাইরে একটা গান শট শুনে গেল। সবাইকার কিন্তু তখন নজর ওইদিকে, কি হলো, কে এটা করলো, কেউ কি আহত হয়েছে, এই যে প্রশ্নগুলো, এগুলোই কিন্তু সাসপেন্স ক্রিয়েট করছে গল্পে। গল্পের সাথে পাঠকদের মানসিক যোগাযোগ বৃদ্ধি, যেমন আগেই বললাম, খুব খুব দ্রুত গল্পের পাঠকের সাথে প্লট ও চরিত্রের কানেকশন গড়ে তুলতে পারে। ঠিক আছে, যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি যে ভিড়ের মধ্যেও সিদ্ধার্থের চোখ তন্বীর হাসি মুখের দিকে চলে গেল। তন্নি হয়তো অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, সিদ্ধার্থ অনেক দূর থেকে তাকে দেখছে, এবং যখনই সে তন্নিকে দেখলো তখনই সে বুঝতে পারলো যে সে আসলে কতটা বড় ভুল করেছে এবং তন্নিকে ছাড়া তার জীবনের কি সত্যিই কোনো মানে হয়। এই যে তার মনের মধ্যে এই যে প্রশ্নগুলো আসছে, এই একই প্রশ্ন কিন্তু পাঠকের মনেও জাগবে যে কে এই সিদ্ধার্থ, কে এই তন্নি, তারা সিদ্ধার্থ কি ভুল করেছে, এখন তাদের জীবনের কি অবস্থা এবং কি হতে চলেছে তাদের এই সম্পর্ক। যে সরাসরি গল্পের চরিত্রদের সাথে মাত্র একটা লাইনের মাধ্যমে আপনি যে পাঠকদের কানেকশন করে তুলতে পারলেন, এই জিনিসটাই কিন্তু গল্পের বুক, গল্পের কিন্তু এই জিনিসটা এনগেজমেন্ট অনেকটা অনেকটা বাড়িয়ে দেবে। তো গল্পের মধ্যে কিভাবে এগুলো যুক্ত করবেন, কি কিভাবে আপনি ক্লিফ হ্যাঙ্গার যুক্ত করতে পারেন, কি কিভাবে আপনি হুক যুক্ত করতে পারেন, তো সেটাকে একটু বলে দিই। ড্রামাটিক রিভিলেশন প্রথমে খুব ইম্পর্টেন্ট, কালকে আমরা আলোচনা করছিলাম এই নিয়ে যে কতটা ড্রামা গল্পের জন্য এনা, তো দ্যাট ইজ নেভার এনাফ ড্রামা। তো সেই জন্যই ক্লিফ হ্যাঙ্গারেও আপনি নানা রকমের টুইস্ট রাখুন, নানা রকমের চমকপ্রদ ঘটনা রাখুন। যেমন দেখা যাচ্ছে যে একটা হিরোর কাছে একটা ফোন আসছে যে তার যে হারিয়ে যাওয়া স্ত্রী তাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সেই মেয়েটি কোমায় চলে গেছে। ঠিক আছে, এই যে একটা সাসপেন্স ক্রিয়েট হচ্ছে যে কি হচ্ছে, হিরো কেন স্ত্রী হারিয়ে গেছিল, কি হয়েছিল, কিভাবে কোমায় গেল, যে এতগুলো প্রশ্ন, যে একটা ছোট্ট টুইস্ট দিয়ে আপনি পুরো পাঠকদের মনোযোগ সেই দিকে ঘুরিয়ে দিতে পারলেন। অপ্রত্যাশিত কোনো ঘটনা, ধরুন কোনো গল্পের কোনো চরিত্র কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেছে, এটা একটা ক্লিফ হ্যাঙ্গার হিসেবে ইউজ করা যায়। আপনি হয়তো পর্বের একদম শেষে দেখালেন যে সুহানা একটা নতুন বাড়িতে গেছে, সেখানে সে ঘুরছে, ঠিক তখনই একটা একটা বন্ধ
বন্ধ অন্ধকার ঘরের মধ্যে যেতেই একটা সে আওয়াজ শুনতে পেল। কি হয়েছে বোঝার আগেই সে ধপ করে একেবারে নিচে পাটাতন সরে গিয়ে নিচে পড়ে গেল। সেখানে সে বুঝতে পারছে যে সে অন্ধকার কুঠুরির মধ্যে আটকে পড়েছে। কেউ জানে না সে ওখানে আছে, সে ওই ঘরে গেছে, সে যে নিচে কুঠুরিতে আটকে আছে, সেগুলো কিন্তু কেউ জানে না। এই যে একটা খুব বিপজ্জনক একটা রহস্যময় পরিস্থিতি, এই যে তার মধ্যে সে আটকে গেল, এই জিনিসটা কিন্তু একটা গল্পের খুব দুর্দান্ত একটা ক্লিফ হ্যাঙ্গার হিসেবে আপনি ইউজ করতে পারেন। এর পরের পর্বে আপনি বাকি ঘটনাটা দেখালেন যে কি হলো, কিভাবে সে সেখান থেকে রেহাই পেলো, এই সমস্ত ঘটনা আপনি এর পরে দেখাচ্ছেন। আচ্ছা, পাঠকদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করুন এবং পরের পর্বে এই প্রশ্নের উত্তর দিন। যেমন ধরুন, শ্রেয়া কিছুদিন ধরেই তার ফোনে কিছু অদ্ভুত মেসেজ এবং ছবি পাচ্ছে। ছবিগুলো কিন্তু খুব অদ্ভুত, যেমন তার ছোটবেলাকার ছবি আছে, তার বন্ধুদের সাথে কিছু ছবি আছে। সবচেয়ে অদ্ভুত হচ্ছে তার ঘরের ভেতরে, যে বাড়িতে সে এখন থাকে সেই ঘরের বেডরুমের ছবিও হয়তো সে ফোনে পাচ্ছে। এই অচেনা শহরে সে একা থাকে, স্বাভাবিকভাবে ভয় হওয়াটা খুব খুব কমন একটা ব্যাপার। যে সে যখন বাড়িতে নেই তখন কি তার বাড়িতে কেউ ঢুকে আসছে, এই যে তার পার্সোনাল ছবিগুলোকে সে পাচ্ছে কি করে। তাই এই যে আপনি এই পর্বটাকে আপনি শেষ করছেন, যে কে করছে এসব, কি চায় সে শ্রেয়া থেকে, কি তার উদ্দেশ্য, এই জিনিসগুলো দিয়ে আপনি পাঠকদের মনে একটা প্রশ্ন তৈরি করলেন এবং এবং সেখানে আপনি পর্বটাকে শেষ করলেন। পরের পর্বে আপনি এই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন। এরপরে হুক, কিভাবে আপনি হুকটাকে ব্যবহার করতে পারেন, কিভাবে আপনি হুক লিখবেন। তাই প্রথমেই বলি, উত্তেজনাময় কথোপকথন, এই জিনিসটা আমরা গতকালের সেশনেও আপনাদের সাথে আলোচনা করেছি। খুব খুব ইম্পর্টেন্ট। এমন ডায়লগ দিয়ে পর্ব শুরু করুন যাতে পাঠকের মনে প্রথমেই একাধিক প্রশ্ন জাগে। আমরা বহু গল্প প্রতিলিপিতে দেখেছি, প্রতিলিপির এমন বহু গল্প আছে যেগুলো শুরু হয় ধরুন খুব ফ্ল্যাট ওয়েতে, হয়তো দেখা যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেছে কোনো চরিত্র এবং তারপরে কথা হচ্ছে সে কলেজে যাবে, তার পরিবারের সাথে কথোপকথন, বা ধরুন কোনো কলেজে বন্ধুদের মধ্যে কথোপকথন হচ্ছে, স্কুল যাবি বা কলেজ যাবি, এই ধরনের কোনো কথা কথা বা ধরুন কোনো হিরোর অন্য কারোর সাথে কথা বলছে, হয়তো কোনো বিজনেস মিটে গেছে। খুব সাধারণ একটা কথোপকথন চলছে জিনিসটা। এটা কিন্তু আপনার গল্পে খুব ক্রিয়েট করবে না। আপনাকে এমন ডায়লগ দিয়ে পর্ব শুরু করতে হবে, এমন একটা কনভারসেশন প্রথমেই একেবারে রাখতে হবে যাতে পাঠকের মনে একাধিক প্রশ্ন জাগে। যেমন ধরুন, আমি এখানে একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যে একটা হিরোইন বলছে যে এতদিন আমি ভাবতাম আমার চেয়ে ভালো তোমায় কেউ জানে না। চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে টুকু বলল, কিন্তু এই চিঠিটা পাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমার এই ভাবনাটি কতটা ভুল ছিল। এই যে দুটো লাইন, এটা কিন্তু পাঠকদের মনে একাধিক প্রশ্ন তুলে দেবে। কে কুকুর, কোন চিঠির কথা এখানে বলা হয়েছে, কোন ভাবনা, বা কাকে সেই জিনিসটা বলছে, এটা কি তার প্রেমিক নাকি কোনো বন্ধু নাকি কোনো পরিবারের সদস্য। এই যে এতগুলো প্রশ্ন, শুধুমাত্র দুটো ডায়লগের একটা কথোপকথন দিয়ে আপনি পাঠকের মনে এই হুকটা ক্রিয়েট করতে পারলেন। আপনি যদি খুব সাধারণ ফ্ল্যাট ওয়েতে গল্পটা লেখেন, তাহলে কিন্তু এই জিনিসটা পাওয়াটা পসিবল না। এই একটা একটা দুটো লাইন দিয়ে পাঠক কিন্তু পুরোপুরি গল্পের সাথে এনগেজড হয়ে যাবেন এবং বাকি সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তারা কিন্তু পড়াটা চালিয়ে যাবেন। এরপরে ধরুন, আপনি পরিবেশ দিয়েও কিন্তু গল্প খুব ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন, একটা গল্পের শুরুতেই একেবারে লেখা আছে, পরিত্যক্ত একটা রাজপ্রাসাদের সামনে গল্পের চরিত্ররা দাঁড়িয়ে, চাঁদের আলোয় এই অন্ধকার প্রাসাদকে আরো ভয়ঙ্কর লাগছে দেখতে। এটা একটা ভৌতিক গা ছমছমে পরিবেশ, সামনে একটা রাজপ্রাসাদের একটা ছবি, অন্ধকার রাত, চাঁদের আলো, একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এই জিনিসটাও কিন্তু পাঠক মনে কৌতূহল জাগাবে যে কি হতে চলেছে, কোন রহস্য আছে, কেন এই মাঝরাতে এতগুলো লোক এই প্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, বা এই প্রাসাদের ইতিহাসটাই বা কি। এই যে এই প্রশ্নগুলো জাগাবে, এগুলো শুধুমাত্র আপনি একটা পরিবেশ বর্ণনা করে কিন্তু পাঠক মনে এই হুকটা ক্রিয়েট করতে পারেন। বা ধরুন, এমন কোনো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করলেন যা কোনো বড় রহস্য থেকে ইঙ্গিত করছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা, হয়তো অঙ্কিতা নিজের একটা পরিবারের কোনো ঘর একটা পরিষ্কার করছিল, তখনই সে দেওয়ালের গায়ে একটা ছোট্ট একটা কুঠুরি দেখতে পেল, একটা কুলুঙ্গি টাইপের, আমাদের অনেক বাড়িতেই যেমন থাকে। তো সেখানে সে একটা সোনার লকেট দেখতে পেলো একটা, তার গায়ে কিছু শব্দ, প্রথমে তো সে দেখে বুঝতে পারেনি, সে দেখে বুঝতে পারছে সোনার লকেট যেহেতু দামি নিশ্চয়ই, কিন্তু এই যে শব্দগুলোর কি মানে সেটা সে বুঝতে পারলো না। কিন্তু আদতে এই লকেটই ছিল তাদের পরিবারের একটা খুব রহস্যজনক অধ্যায়ের চিহ্ন, তো হয়তো তাদের পরিবারের সাথে যুক্ত আছে কোনো অভিশাপ, যেটাকে সে আবার এই লকেটটাকে বের করার মাধ্যমে সে জাগিয়ে তুলেছে। এ ধরনের অনেক জিনিস আপনি আপনার গল্পে অ্যাড করতে পারেন। খুব ছোট জিনিস, খুব কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ, যা পরে একটা বড় রহস্যের দিকে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে? তো এর পরের পয়েন্ট,
ক্লিফ হ্যাঙ্গার নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করে নিচ্ছি। যেমন ধরুন, কালকেও এই জিনিসটা আমরা আপনাদের বলেছি, আর একটু ডিটেলসে বলি জিনিসটা, যে কোথায় ক্লিফ হ্যাঙ্গার যুক্ত করবেন। যে পর্বগুলিতে পাঠক সাবস্ক্রিপশনের মুখোমুখি হচ্ছেন এবং সিদ্ধান্ত নেন যে এরপরে তারা গল্পটি পড়া চালিয়ে যাবেন নাকি ছেড়ে দেবেন, সেই এপিসোডগুলোতে অতি অতি অবশ্যই ক্লিফ হ্যাঙ্গার যুক্ত করবেন। যেমন ধরুন, আর একবার বলে দিই, 3 নম্বর পর্বের শেষে, যেখানে পাঠক হয়তো আপনার গল্পটা হয়তো প্রমোশন হচ্ছে, আপনার গল্পে 3 নম্বর পর্বের শেষে অ্যাপ ইনস্টল করার কথাটা পাঠক ভাবে, তো 3 নম্বর পর্বের শেষে একটা ক্লিফ হ্যাঙ্গার রাখুন। আপনি 8 নম্বর পর্বের শেষে অবশ্যই একটা ক্লিফ হ্যাঙ্গার রাখুন। 10 নম্বর পর্বের শেষে একটা ক্লিফ হ্যাঙ্গার রাখুন, ঠিক আছে? এই ধরনের কিছু পর্বগুলিতে আপনি ক্লিফ হ্যাঙ্গার রাখুন, ঠিক আছে, যাতে পাঠক এই পর্বগুলি দেখার পর সাবস্ক্রিপশন নিতে, বা আপনার ধরুন গল্পের লক আছে, তবু কিন্তু পাঠক গল্পটি পড়ার দিকে ইন্টারেস্টেড থাকে। এখন যেহেতু 16 নম্বর পর্ব থেকে লক, তো আপনি 15, 16, 14 এই ধরনের পর্বগুলোতেও আপনি কিন্তু গুরুত্বপূর্ণ ক্লিফ হ্যাঙ্গার রেখে যেতে পারেন প্রতিটা প্লট একদম পর্বের শেষে, যাতে পাঠক ইন্টারেস্টেড থাকে গল্পটি পড়ার প্রতি। ড্রামাটিক ক্লিফ হ্যাঙ্গার, এখানে একটা খুব ডিটেলস ওয়েতে আমরা আলোচনা করছি যে কিভাবে আপনি ক্লিফ হ্যাঙ্গারটাকে আরো ড্রামাটিক করতে পারেন। যে ধরুন, একটা একটা প্লট আমি আপনাদের দিচ্ছি, যে স্নেহা আর রিতেশ কিছুতেই সৃজাকে ফোনে কোথাও খুঁজে পাচ্ছে না বাড়িতে। সৃজার বাড়িতেই থাকার কথা, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। সৃজা নিজের ফোনও তুলছে না। তাহলে আপনি ধরুন এটাকে লিখছেন একটা ভাবে, যে সৃজাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, স্নেহা আর রিতেশ দুজনেই বারবার ফোন করছিল কিন্তু স্যার ফোন তোলেনি। খুব সুন্দর লাইন, দুটো লাইনে আপনি পুরো জিনিসটাকে বোঝালেন। কিন্তু এটার মধ্যে কোনো ড্রামাটিক এলিমেন্ট নেই। তার মানে পাঠক কিন্তু এটাকে বেশিক্ষণ, বা এই ধরনের ফ্ল্যাট স্টোরিতে বেশিক্ষণ কিন্তু মনোযোগ দিয়ে পড়বেন না হয়তো। আপনি এটাকে কিভাবে লিখতে পারেন, কিভাবে এই সিনটাকে আপনি ক্রিয়েট করতে পারেন। আপনি প্রথমে দেখালেন যে স্নেহা আর রিতেশ ডাইনিং টেবিলে বসে আছে, স্নেহা এখনো ফেরেনি, তাই তারা সব জায়গা খুঁজছে। খুব ভয় পেয়ে গেছে, আহ আহ, সৃজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো স্নেহা খুব ভয় পেয়ে গেছে, বারবার ফোন করছে, কোথাও পাওয়া যাচ্ছে না। তখন তারা নতুন শহরে, সৃজা কিছুই চেনে না, তাই কোথায় যেতে পারে, কেন বারবার ফোন কেটে দিচ্ছে সৃজা, কিছুই তারা বুঝতে পারছে না। এই যে একটা একটা সাসপেন্স দিয়ে এন্ড হলো, যে কোথায় গেল সৃজা, কেন সে ফোন তুলছে না, বারবার তার ফোনটাই বা কেটে দিচ্ছে কেন। এইরকম একটা টুইস্ট দিয়ে কিন্তু গল্পটা শেষ করুন। এটা কিন্তু এখানে কিন্তু পুরো ঘটনাটা প্রকাশ করবেন না। যে পরের পর্বে হয়তো আপনি দেখাতে পারেন, যেটা হয়তো খুব সাধারণ একটা ঘটনা, যে সৃজা খানিকক্ষণ পরে ফিরে এলো, বা সে বলছে যে আমি একটু ঘুরতে গেছিলাম, রাস্তায় কারোর সাথে দেখা হয়ে যাওয়ায় ফিরতে দেরি হয়ে যায়। এই ধরনের কোনো ঘটনা আপনি উল্লেখ করতে পারেন। কিন্তু সাধারণ ঘটনা হলো জিনিসটাকে একটা ড্রামাটিক টুইস্ট রাখুন। একটা ক্লিফ হ্যাঙ্গারটায় অবশ্যই একটা ড্রামাটিক টুইস্ট রাখুন, যাতে পাঠক কিন্তু পরবর্তী পর্বটা আনলক করে পড়ে। আমি আপনাদের আরো দুটো উদাহরণ দেবো আজকে, দিয়ে তারপরে এই সেশনটা শেষ করা হবে। তো একটা হচ্ছে ক্লিফ, ক্লিফের একটা উদাহরণ। হ্যাঁ, তো ক্লিফ হ্যাঙ্গারের একটা খুব পপুলার একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি, আপনারা সকলেই হয়তো শুনেছেন, যে কাটাপ্পা ने বাহুবলী को क्यों मारा। একটা সময় মানে সারা দেশ পাগল হয়ে গেছিল যে কেন কাটাপ্পা ने বাহুবলী को क्यों मारा। আমরা সবাই ওই সিনেমাটা দেখেছি, বাহুবলী দ্য বিগিনিং অ্যান্ড বাহুবলী দা পার্ট 2 সম্ভবত সিনেমাটার নাম। যে প্রথম সিনেমাটার শেষে যে উল্লেখ করা, মানে একটা যে সিন দিয়ে শেষ হলো, যে দেখা গেল যে কাটাপ্পা বাহুবলীকে অতটা স্নেহ করতো, তবু সে তার পেটে কিন্তু ছুরিটা ঢুকিয়ে দিল, তলোয়ারটা ঢুকিয়ে দিল। এই যে জিনিসটা কেন সে মারলো, এই এই যে প্রশ্নটার কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি, এটা রহস্য হয়ে থেকে গেল। পরের সিনেমা যখন বানানো হলো 1 বছর পরে, তখন কিন্তু আমরা সকলে এই অ্যান্সারটা পেলাম, এবং সিনেমাটি কিন্তু দুর্দান্ত হিট হয়েছিল এই কারণেই যে একটা খুব দারুণ ড্রামাটিক ক্লিফ হ্যাঙ্গার কিন্তু ওনারা সিনেমার শেষে রেখেছিলেন। এটা একটা হলো খুব পপুলার একটা ক্লিফ হ্যাঙ্গারের উদাহরণ। আরেকটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি, খুব খুব আমরা সকলেই হয়তো সিনেমাটা দেখেছি, সিনেমাটার নাম হচ্ছে থ্রি ইডিয়টস। এবার থ্রি ইডিয়টস সিনেমাটা শুরু হচ্ছে কিভাবে সেটা একটু ভাবুন। আমরা সকলেই হয়তো জিনিসটা অতটা খেয়াল করি না, কিন্তু এই শুরুর পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুরু কিভাবে হচ্ছে, একটা বন্ধু হয়তো দেখা যাচ্ছে যে সে ফ্লাইটে চাপছে, তার কাছে একটা ফোন আসছে যে আর এক বন্ধু, 3 জনকার একটা গ্রুপ, আর একজন তৃতীয় জন সে শহরে আসতে চলেছে, তো তাড়াতাড়ি চলে এসো। তো সে কোনো রকমে ওখান থেকে একটা অ্যাকশন হচ্ছে, একটা কমোশন হচ্ছে, সে নিজের হার্ট অ্যাটাক হচ্ছে সেই রকমের একটা ভান করে সেখান থেকে সে পালিয়ে আসছে। খুব একটা একটা মজার জিনিস একটা ঘটনাটা দেখা যাচ্ছে, আর এক বন্ধুকে সে বাড়ি থেকে নিয়ে আসছে, নিয়ে এসে যখন তারা গন্তব্যস্থলে যাচ্ছে, দেখছে যে পুরো জিনিসটাই আসলে একটা ফেক। মানে আর এক তাদের বন্ধুদের সার্কেলের বাইরে আর একজন কিন্তু তাদেরকে এই জিনিসটা করেছিল, যে সে আসছে বলে একটা একটা পুরো মানে একটা ভাওতাবাজি একটা জিনিসটা প্রথমে এরকম মনে হচ্ছে যে আসলে কিছুই নেই, কিন্তু একটা তিনটে বন্ধু তারা একসাথে দেখা করার জন্য একটা ইমোশন আছে তার মধ্যে, একটা অ্যাকশন আছে তার মধ্যে,
এবং এটা রহস্য যে কাকে খুঁজতে তারা আসছে, কেন এই দিনটায় তারা আসছে, বা সেই বন্ধুটা কে, কি তার ইম্পর্টেন্স। তারপরে সেখান থেকে কিন্তু গল্পটা শুরু হচ্ছে। এই যে খুব ইম্পর্টেন্ট একটা হোপ ক্রিয়েট হচ্ছে গল্পে, এটাই কিন্তু পুরো গল্পের একদম মেন প্লটে কিন্তু একেবারে দর্শক বা পাঠক যারা সবাইকে কিন্তু এনে দেয়। এইরকম ভাবে আপনারা চেষ্টা করুন গল্পগুলো লেখার, হ্যাঁ, যাতে প্রতিটা পর্বে আপনারা পাঠকের মনোযোগ ধরে রাখতে পারেন। এই টেকনিক আপনারা গল্পে ব্যবহার করলে লেখায় সাসপেন্স তৈরি হবে, পাঠক গল্পের সাথে কানেকশন অনুভব করতে পারবেন, এবং আপনার ধারাবাহিক গল্পে এনগেজমেন্ট কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। তো আমার আজকের আলোচনা হয়ে গেছে এখানে। আমি এরপরে হ্যান্ড ওভার করবো পল্লবীদির কাছে। আশা করি আপনারা সকলে জিনিসগুলো বুঝতে পেরেছেন।